দেখো, ফার্স্ট অফ অল ইউনাইটেড ফ্যান হিসাবে এই মুহূর্তটাকে তুমি কিভাবে এনজয় করছো, মানে অবশ্যই যে ভিডিও দেখছো, মানে যারা ভিডিও দেখছো তারা যদি ইউনাইটেড ফ্যান হও, তাহলে এই মুহূর্তটাকে কিভাবে এনজয় করছো সেটা অবশ্যই প্রথমেই কমেন্ট বক্সে জানিও। নাম্বার ওয়ান, আমি এই মুহূর্তটাকে চেরিশ করছি, আমি এই মুহূর্তটাকে এনজয় করছি, কারণ আমরা জানি যে আমাদের সময় ভালো যাচ্ছে না। গত কয়েক বছর, একটা দশক তার বেশি সময় আমরা একটা মারাত্মক ব্যাড প্যাচের মধ্যে রয়েছি। মাঝে মাঝে একটু আধটু ভালো সময় এসেছে, আমরা ট্রফি জিতেছি, বাট ম্যাক্সিমাম টাইম পিরিয়ডটা, বিশেষ করে লাস্ট 3 4 5 6 বছর আমরা খুবই ব্যাড প্যাচের মধ্যে রয়েছি। গত সিজনটা তো আমাদের জন্য লোয়েস্ট গেছে, এই সবটাই আমরা জানি। কিন্তু তারপরেও যে সিচুয়েশনটাকে কাটিয়ে আমরা লাস্ট দুটো ম্যাচে এই ধরনের জয় দেখেছি, এবং এমন দুটো টিমের এগেনস্টে জয়, যে দুটো টিম চ্যাম্পিয়নশিপ ফাইটে রয়েছে, যে দুটো টিম গত 4 5 বছরের সেরা টিম। সিটি তো লাস্ট 10 to 12 ইয়ার্সের, তাদের ব্যাপারটাই অন্যরকম, কিন্তু আর্সেনালও যেভাবে রিভাইভ করেছে নিজেদের, তাদের এগেনস্টে যখন আমরা এই ধরনের জয় পাচ্ছি, তখন সেই মুহূর্তটাকে এনজয় করতে হবে। এবং অনেক বেশি করে আমাদের এটাও আলোচনা করতে হবে যে রুবেন আমরিমের কোচিংয়ে কোথায় ভুলগুলো হচ্ছিল, এবং মাইকেল ক্যারিক, তাকে কিন্তু কোনো নতুন টিম দেওয়া হয়নি, নতুন কোনো প্লেয়ার এক্সট্রা দেওয়া হয়নি, এমন কোনো সিচুয়েশনেরও পরিবর্তন হয়নি যে হঠাৎ করে বাকিরা খারাপ হয়ে গেছে আমরা দুম করে ভালো হয়ে গেলাম, কিচ্ছু হয়নি। সেই একই প্লেয়ার রয়েছে, সেই একই টিম রয়েছে, এবং অবশ্যই সেই একই সিচুয়েশন রয়েছে ম্যানেজমেন্টের মধ্যেও। বাট তারপরেও ক্যারিক কোথায় চেঞ্জ করতে পারলো, কীভাবে আমরা সিটিকে 2-0 গোলে, আর্সেনালকে 3-2 গোলে হারালাম, এবং কোথায় প্লেয়াররাও তাদের একটা মনোবল ফেরত পেয়েছে, এবং সবথেকে বড় কথা আমরা ফ্যানরা কোথাও ম্যাচগুলোকে, দুটো ম্যাচ দেখার পর একটা অন্য ধরনের রিল্যাক্সেশন পেয়েছি, একটা অন্য ধরনের স্যাটিসফ্যাকশন পেয়েছি। আমার পার্সোনালি মনে হয়েছে ইউনাইটেড ফ্যান হিসেবে, তোমরা যারা ইউনাইটেড ফ্যান রয়েছো, বা অন্ততপক্ষে যারা ইউনাইটেড ফ্যান নও, যারা ফুটবলটাকেও ভালোবাসো, ইপিএলকে দেখতে ভালোবাসো বা ওয়ার্ল্ড ফুটবলকে দেখতে ভালোবাসো, কিছু কথা আমার মনে হয় যে আমার শেয়ার করা দরকার রয়েছে আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, যে রুবেন আমরিমের সেই একই টিম, সেই একই স্কোয়াড, সেই একই প্লেয়ার, তাদেরকে নিয়েই মাইকেল ক্যারিক টাফেস্ট দুটো ম্যাচে তিনি 3-3 6 পয়েন্ট তুলে আনলেন, দুটো জায়ান্টকে তিনি হারালেন, এবং একটা ম্যাচ অবশ্যই ক্লিন সিট, আর একটা ম্যাচে অসাধারণ একটা কামব্যাক। কীভাবে সম্ভব হলো? তো প্রথম যে জিনিসটা আমি ফ্যান হিসেবে দেখতে গিয়ে খুব পরিষ্কার বুঝতে পেরেছি, যে রুবেন আমরিম রেগুলার বেসিসে যে ভুলগুলো করছিলেন, যেটা বারবার করে পণ্ডিতরা তারা পয়েন্ট আউট করেছে যে এখানে আমরিমের ভুল হচ্ছে। আমরা ফ্যান্সরা 90 মিনিট খেলা দেখতে গিয়ে, বা কিছু ম্যাচ তো আমি পার্সোনালি বলবো যে আমি পুরো দেখতে পারিনি, মানে এতটাই কষ্ট হয়েছে যে যেখানে মনে হচ্ছে যে আমরা খুব সাধারণ চোখে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা ভুল হচ্ছে, এখানে এই প্লেয়ারটাকে লাগবে, কেন এই প্লেয়ারটা নেই, কোথাও সেই ফ্রাস্ট্রেশন থেকে আমি খেলা অফ করে দিয়ে উঠে বেরিয়ে গেছি। হয়তো সেই ম্যাচটা আমরা খুব বাজেভাবে ড্র করেছি, কোনো রকমে আমরা ড্র করেছি, হয়তো আমরিম ড্র করে খুব হ্যাপি থেকেছে, বা সেই ম্যাচ আমরা ব্যাডলি হেরে গেছি, এরকম সিচুয়েশন হয়েছে। সেই জায়গা থেকে ক্যারিক সেই ভুলগুলোর সবার আগে তিনি কারেকশন করেছেন। সেই ভুলের মধ্যে অন্ততপক্ষে ক্যারিকের আসার পর যে জিনিসটা প্রথম চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ফরমেশন। রেগুলার বেসিসে অ্যামোরিম ফেল করার পরেও কিন্তু তিনি 3 ব্যাক সিস্টেম থেকে সরে আসেননি। ক্যারিক ফার্স্ট অফ অল তিনি সবার আগে ফরমেশনটাকে তিনি সেট করেছেন, কারণ যে ধরনের প্লেয়ার আমার টিমের মধ্যে রয়েছে, সেখানে দাঁড়িয়ে 3 ব্যাক সিস্টেমটা ক্লিক করবে না, সেখানে 4 ব্যাক সিস্টেম ক্লিক করবে, সেখানে অনেক বেশি করে কাউন্টার অ্যাটাক বেসড ফুটবল, যেটা আমাদের সবথেকে বড় শক্তি, সেটাকে ক্যারিক সবার আগে তিনি কাজে লাগিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোবি মাইনোকে টিমের মধ্যে নিয়ে আসা, এটা একটা মাস্টার স্ট্রোক। অনেকে হয়তো বলবে প্যাট্রিক ডোরগু হি ইজ ইন আ বিস্ট ফর্ম, তো প্যাট্রিক ডোরগু কিন্তু অ্যামোরিমের কোচিংয়ে তবু সুযোগ পেয়েছিল, হয়তো অতটা না, বাট স্টিল পেয়েছিল। কিন্তু কোবি মাইনো, মানে যাকে সাইড করে দেওয়া হয়েছিল, যার এক্সটেনশন নিয়ে অ্যামোরিম কোনো রকম ইন্টারেস্টেড ছিল না, বহু কিছু ব্যাপার হয়েছে, সেই কোবি মাইনোকে টিমের মধ্যে ফিরিয়ে আনা, এবং এক্সপিরিয়েন্সড এবং অন্যতম ওয়ার্ল্ড ফুটবলের এই মুহূর্তে সেরা একজন সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো, তার সাথে পেয়ার আপ করিয়ে দেওয়া, এই যে দুটো জেনারেশনের কোয়ালিটিকে একসাথে মাঠের মধ্যে নেওয়া, এবং কোবি মাইনো যে ধরনের প্লেয়ার, যেভাবে ও অ্যাকচুয়ালি ফুটবলটাকে খেলতে পছন্দ করে, যে ফ্রি ফ্লোয়িং ফুটবলটাও মাঝ মাঠে কন্ট্রোল করে, সেটাকে ওর জন্য পুরোপুরি তুলে দেওয়া ক্যারিক এটা কিন্তু করেছেন, যেটা অ্যামোরিম কন্টিনিউয়াসলি ফেল করছিল। সেই জায়গাটাতে কখনো ঢুকতেই পারছিল না যে কীভাবে আমি কোবি মাইনোকে ইউজ করবো, কোবি মাইনোকে আমি ইউজ করবোই কিনা। এবং তার সাথে অবশ্যই বলতে হবে প্যাট্রিক ডোরগুর কথা,
যেভাবে প্যাট্রিক ডোরগুকে ইউজ করা হয়েছে, তাকে ফ্রি রোল দেওয়া হয়েছে, তাকে কোথাও একটা অন্যভাবে একজন কমপ্লিট ফরওয়ার্ড হিসাবে ক্যারিক দেখতে শুরু করে দিয়েছে, এটাও কিন্তু একটা অন্যরকম চেঞ্জ হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি ডিফেন্সের যে রিকনস্ট্রাকশনই হয়েছে আমি বলবো ক্যারিকের সিস্টেমের মধ্যে, সেটাও কিন্তু একটা আলাদা মাত্রা রাখে। তো অ্যামোরিম যেখানে যেখানে মেন ভুলগুলো করছিল, যেগুলো খুব বেসিক মিস্টেক্স অ্যামোরিমের, সেইগুলো মাইকেল ক্যারিক এসে কিন্তু রাতারাতি ঠিক করার চেষ্টা করেছেন, এবং তিনি সেই রাস্তাতে হেঁটেই সিটিকে 2-0 গোলে হারিয়েছেন, এবং সিটিকে সেই ম্যাচটা রীতিমতো সারেন্ডার করতে দেখা গেছে। রীতিমতো সারেন্ডার, মানে সিটির মতো টিম, একটা ডেডলি স্ট্রাইকিং ফোর্সের টিম, তারা কন্টিনিউয়াসলি স্ট্রাইকিং ফোর্সে ফেল করছে, জাস্ট একটা শট অন টার্গেট তারা রাখতে পারছে। এবং দ্বিতীয় ম্যাচটা আর্সেনাল বিস্ট ফর্মে রয়েছে, যাদের আমরা ঘরের মাঠে লাস্ট 8 বছর হারাতে পারিনি। লাস্ট মরিনহোর কোচিংয়ে আমরা আর্সেনালের ঘরের মাঠে হারিয়েছিলাম। সেই আর্সেনালকে তাদের ঘরের মাঠে হারানো, এবং সেটাও 1-0 গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে কামব্যাক করেছে, এবং শেষকালে ম্যাথিউস কুনহার ওই গোল, আনন্দ হয়েছে, সেই আনন্দে চোখ দিয়ে জল এসেছে, কষ্ট হয়েছে, একটা অন্যরকম প্লেজার এসেছে। তারপরে যখন কিছুটা আমি সম্বিত ফিরে পেয়েছি, তারপরে আমি সেই গোলটাকে দেখতে শুরু করেছি যে হোয়াট ওয়াজ দিস অ্যাকচুয়ালি, ম্যাথিউস কুনা এই জায়গা থেকে কী করলো। বহুদিন মনে থাকবে, শুধুমাত্র গোলটা নয়, গোলের পর মুহূর্তে সেলিব্রেশনটা নয়, যেভাবে আমরা একটা দমবন্ধ সিচুয়েশান থেকে বেরিয়ে এলাম, 3 পয়েন্ট নিলাম, 3-2 গোলে আর্সেনালকে হারালাম, 4 নম্বর পজিশনে উঠে এলাম, এই প্রত্যেকটা জিনিস কোথাও আমাকে আলাদাভাবে ভাবতে শুরু করিয়েছে যে অ্যাকচুয়ালি আমরা এটা ডিজার্ভ করি, আমরা এটাই হয়তো আমাদের জন্য সেটা রেগুলার বেসিসে ক্লিক হয়নি। আমি অন্ততপক্ষে পার্সোনালি বলবো, যাদের ধরো আজকে বয়স 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এরকম অবধি, যাদের ওই ফার্গুসন পিরিয়ডটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তাদের হয়তো 10-11 বছর বয়স, হয়তো ফুটবলটাকে তারা দেখে বাট বোঝে না সেইভাবে। কিন্তু যারা টিনেজে পড়ে গেছে, যারা বুঝতে শুরু করে দিয়েছে, ঘরে কাউকে ইউনাইটেড ফ্যান হিসেবে দেখছে, বা নিজেও ইউনাইটেড ফ্যান হওয়ার মতো প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার পরবর্তী মুহূর্তে সেই যে একটা কোথাও অবক্ষয় আমাদের জন্য এসেছে, কন্টিনিউয়াসলি আমরা নিচের দিকে নেমেছি, কন্টিনিউয়াসলি আমাদের একটা খারাপ সময় ঘিরে ধরেছে, এই সিচুয়েশনটা, এই ফিলিংটা ওই মোটামুটি 16 থেকে 24-25 মধ্যে যাদের বয়স, ডেফিনেটলি তারা কিন্তু রিয়েলাইজ করতে পারবে না। কারণ তারা আসল যে ইউনাইটেড, এই যে কামব্যাক করার ইউনাইটেড, এই যে পিছিয়ে থেকেও লড়াই করে ফিরে আসা, এই যে শেষ অবধি হার না মানা, এই যে কোথাও একটা 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 অন্য ধরনের মেন্টালিটি, এই ইউনাইটেডকে তারা দেখেনি। এটা তাদের দোষ না, এটা ইউনাইটেডের দোষ, ডেফিনেটলি আমরা সেটাকে মানি। আমরা কোথাও সেই দেখাটা থেকে বহু বছর দূরে ছিলাম, বা দেখলেও আমরা রেগুলার বেসিসে এটা দেখতে পাইনি। এইবারেও যে বাকি 15টা ম্যাচে দেখতে পাবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, বাট যতটুকু দেখতে পেয়েছি অ্যাজ এ ফ্যান, আমি সেটাকে পার্সোনালি নিজের মতো করে এনজয় করেছি, সেলিব্রেট করেছি। দ্যাটস আ থিং। এটার জন্যই কোথাও মাইকেল ক্যারিককে বোধহয় আমাদের যে কোনো ইউনাইটেড ফ্যানের আলাদা করে ধন্যবাদ দেওয়া দরকার, যে এই জিনিসটা যেটা অন্য যে কোনো কোচ হয়তো দেখাতে পারতেন, যে আমরা সিটিকে এইভাবে হারাচ্ছি, আমরা আর্সেনালকে এইভাবে হারাচ্ছি। ফ্লুকে যে কেউ যে কোনো একটা ম্যাচ হঠাৎ করে হেরে গেল, যা হোক কিছু হতে পারে। যেমন লিভারপুলকে আমরা হারিয়েছিলাম, অনেকে বলেছিল এটা ফ্লুকে হয়েছে, লিভারপুলের এমনিতেই ব্যাড প্যাচ চলছে। সিটি বা আর্সেনালের তো সেই অর্থে ব্যাড প্যাচ তো নেই, তারা তো বিভিন্ন রকম প্রবলেমের পরেও তাদের যে স্ট্যান্ডার্ডটাকে ধরে রেখেছে, সেই স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করে তাদেরকে সেখান থেকে ক্রস করে হারানো জোক নয়, ডেফিনেটলি জোক নয়। এটা অন্ততপক্ষে তারাই বুঝবে, যাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছিলো, তারাই বুঝতে পারবে যে সেখান থেকে বেরিয়ে আসা, সেখান থেকে একটা বড় ধাক্কা পেছন থেকে পাওয়া, এবং আবারও আলোর দিকে ফিরে আসার একটা কোথাও তৃপ্তি অন্ততপক্ষে কালকের ম্যাচের পর পেয়েছি। অ্যাজ এ ফ্যান আমি এই ভিডিওটা বানালাম, কখনোই আমার এই ভিডিওটা বানানোর পেছনে খুব অ্যানালিসিস করব, ট্যাকটিক্যাল ব্রেকডাউন করব, ডেফিনেটলি না। তার জন্য ডেফিনেটলি সময় পাবো, রেগুলার বেসিসে ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলার যদি সুযোগ পাই, সময় পাবো। বাট আজকের এই মুহূর্তটা আমার পার্সোনালি মনে হলো যে কালকের রাতের ওই মুমেন্টগুলোকে আমি একটু চেরিশ করি। যারা আমার ফেলো ইউনাইটেড ফ্যান্স রয়েছে, আমরা কথায় কথায় গ্লোরি ম্যানচেস্টার ইউনাইটেড বলি, কিন্তু সেই গ্লোরিটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে পেয়েছিলাম,
সেই গ্লোরির হয়তো কিছু ঝলক আমরা লাস্ট দুটো ম্যাচে দেখতে পেয়েছি। এটা যত কন্টিনিউয়াসলি দেখতে পাবো তত বেশি আমাদের জন্য ভালো, ম্যানেজমেন্টকেও সেটা বুঝতে হবে, অ্যান্ড ফ্যানরা তো অপেক্ষা করেই রয়েছে ভালো কিছু দেখার জন্য। বাকি আর কিছু বলার নেই। তোমরা যারা ইউনাইটেড ফ্যান, যারা কালকের ম্যাচটা, সিটি ম্যাচটাকে চেটেপুটে উপভোগ করেছো, যারা কোথাও এই চেঞ্জটা দেখতে পেয়েছো, কি উপলব্ধি হয়েছে, কি ফিলিংস হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা ইউনাইটেড ফ্যান নও, তাদেরকে আমার আলাদা করে কিছু বলার নেই। যে কেউ যে কোনো ক্লাবের ফ্যান হতে পারে, নাও হতে পারে, হোয়াট এভার। তাদেরও যদি কিছু বলার থাকে এই সিচুয়েশন নিয়ে বা ইউনাইটেডের এই ছোট্ট কামব্যাক নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।